কি হলো বৌমা? প্রায় 10 বছর তো হয়েই গেল, তুমি এখনো আমাদের খুশির খবর শোনাতেই পারছো না। এরকম ভাবে চলতে থাকলে কি করে হবে? আমরা কিন্তু অনেক দিন অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে পারবো না। তুমি যদি এবার মা হতে না পারো তাহলে তোমরা আর কোনো রকম সম্পত্তিতে ভাগীদার হতে পারবে না। এসব তুমি কি বলছো কাকিমা? সম্পত্তি তো আমাদের প্রাপ্য। দাদুর সম্পত্তি সবারই পাওয়ার কথা। তাহলে বৌদি মা হতে না পারলে আমরা সম্পত্তি কেন পাবো না? কোন আইনে এটা লেখা আছে শুনি? আমাকে বেশি আইন শেখাতে আসিস না। তোর বাবা মা বেঁচে থাকলে তারাও নিশ্চয়ই একটা নাতি কিংবা নাতনির মুখ দেখতে চাইতো। তোরা হয়তো জানিস না, আমরা বংশধর দেখার পরেই সম্পত্তি ভাগাভাগি করি। এটাই আমাদের পরিবারের নীতি। তাই যদি সম্পত্তির ভাগ পেতে হয় তাহলে তাড়াতাড়ি সংসারে বংশধর আনার চেষ্টা কর। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। মালতী দেবীর কথা শুনে অর্পিতার বৌদি প্রিয়দর্শিনী ভীষণই লজ্জিত বোধ করে। আসলে প্রিয়দর্শিনীর 4 ননদ অর্পিতা, সুমনা, পায়েল এবং সুপ্রিয়া যখন 10-11 বছরের ছিল তখনই তাদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অর্পিতার দাদা শুভদীপের এখন 23 বছর বয়স। বাবা মায়ের অবর্তমানে শুভদীপ ছোট বোনেদের দেখাশোনার জন্য প্রিয়দর্শিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। শুভদীপ এখন একটা অফিসে চাকরি করে, কিন্তু শুভদীপের কাকিমা মালতী দেবী মাঝে মধ্যে প্রিয়দর্শিনীকে বাচ্চা না হওয়ার জন্য কথা শোনায় এবং তারা কোনো সম্পত্তি পাবে না এই বলে তাদেরকে ভয় দেখায়। আমার মনে হয় এবার পুরো সম্পত্তিটাই আমাদের নামে হয়ে যাবে। সন্তান হচ্ছে না বলে এই একটা কারণ দিয়েই তো শুভদীপের সম্পত্তিটা যাতে না দিতে হয় সেভাবেই ব্যবস্থা করে রেখেছি। আমার মনে হয় না ওদের আর বাচ্চা হবে বলে। চল, বরং আগামী মাসে আমরা সম্পত্তিটা ভাগ করে ফেলি। বাহ, বলো কি? তাহলে তো খুবই খুশির খবর। মা, তোমার বুদ্ধি আছে বলতে হবে। তোমার জন্যই তো আমরা এবার এত সম্পত্তির একাই মালিকানা ভোগ করতে পারবো। আসলে শুভদীপের বাবা জগদীশ বাবু এবং কাকা দিলীপ বাবুর প্রচুর জায়গা জমি সম্পত্তি ছিল, কিন্তু জগদীশ বাবু মারা যাওয়ার পর দিলীপ বাবু এবং মালতী দেবীর নানা ছলচাতুরি করে সেই সম্পত্তির অংশ শুভদীপ কিংবা তার বোনেদের দিতে চায় না। অর্পিতা, আমি বলছি তোমরা এবার তোমার দাদার জন্য অন্য একটা মেয়ে নিয়ে এসো। আমার জন্য শুধু শুধু তোমাদেরও কষ্ট সহ্য করতে হচ্ছে। এই সম্পত্তির টাকাটা পেলে তোমাদের 4 বোনের ভালো ঘরে বিয়ে দেওয়া যাবে। শুধুমাত্র আমি মা হতে পারছি না বলে তোমাদেরও বিয়ে হচ্ছে না। এসব তুমি কি বলছো? আমরা এত বছর ধরে সকলে একসাথে আছি, এখন আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা কিভাবে সম্ভব হতে পারে? তুমি আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো বৌদি। এখন আমরা বিপদের সময় তোমাকে ছেড়ে কি করে থাকবো? তুমি কোনো চিন্তা করো না, ঠিক একটা উপায় বেরিয়ে আসবে। আমার মনে হয় কাকিমা ইচ্ছা করেই এগুলো করছে। শুভদীপ, তুমি আর একটা বিয়ে করবে না তাই তো? তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তাহলেই তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে। প্রত্যেকদিন লোকের মুখে একই কথা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই বলে প্রিয়দর্শিনী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যাবে এমন সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়, যা দেখে বাড়ির সকলে খুবই চিন্তায় পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসা হয়। শুভদীপ, এবার মিষ্টিমুখ করাও। তোমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। কনগ্রাচুলেশন। তাহলে তোমাদের কিন্তু এবার নতুন মায়ের ভালো মতো দেখাশোনা করতে হবে। আসলে অনেক বছর ধরেই তো প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, তাই প্রেগন্যান্সিতে রিস্ক থাকতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমরা আমাদের বৌদির খুব ভালো মতো খেয়াল রাখবো। এই শুনে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। এইদিকে শুভদীপের বাড়িতে একটা খুশির ঝলক পড়ে যায়, কারণ এতদিন বাদে প্রিয়দর্শিনী মা হতে চলেছে। তাই সবাই এখন প্রচন্ড পরিমাণে খুশি। কিছুক্ষণ পর প্রিয়দর্শিনী যখন রান্নাঘরে রান্না করতে যাবে তখন, আরে বৌদি, তুমি কোথায় চললে? ডাক্তারবাবু কি বললো? তোমার এখন রেস্ট দরকার। তুমি আরাম করে বিছানায় শুয়ে থাকো। এবার থেকে আমরা সংসারের সমস্ত দায়িত্ব পালন করব। তোমাকে বিছানা ছেড়ে উঠতেই হবে না। কিন্তু তাই বললে কি করে হবে অর্পিতা? তোমাদেরকে আমি কি করে কাজ করতে দিই? তোমরা কাজ করলে আমার অনেক কষ্ট হবে। দুনিয়ায় আরো মানুষ তো প্রেগনেন্ট হয়, তারাও তো কাজকর্ম করে। একদম না, আমরা এখন ছোট নই, আমরা বড় হয়ে গেছি। তাই তুমি নিশ্চিন্তে বসে টিভি দেখো। আমি এখনই তোমার জন্য গরম গরম টোস্ট বানিয়ে নিয়ে আসছি। চলো সবাই ঘরের কাজে লেগে পড়ি। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে তো, তারপরে আমরা বৌদির সেবা করতে পারবো। এই বলে 4 বোন সংসারের কাজে লেগে পড়ে।
চার বোন মিলে তাদের একমাত্র বৌদি প্রিয়দর্শিনীর এত সেবা যত্ন করে যে প্রিয়দর্শিনীকে সামান্য মাথাও আঁচড়াতে হয় না। সমস্ত কিছু তার চার ননদ করে দেয়। এই দিদি, অনলাইনে দেখেছি প্রেগনেন্ট মায়েরা রাত্রিবেলা ভালোভাবে ঘুমাতে পারে না বলে ওদের জন্য এক ধরনের স্পেশাল বালিশ তৈরি করা হয়েছে। ওটা বৌদির জন্য অর্ডার করে দিই? এটা আবার বলতে লাগে? এখনই অর্ডার করে দে। আবার আজকেই ডেলিভারি দেয় কিনা দেখ, তাহলে বৌদি আজকে থেকেই ওই বালিশটা ব্যবহার করতে পারবে। ঠিক এমন সময় সুমনা গ্রসারি স্টোর থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু সুমনা শুধু বাজার করে আনে তা নয়, সে প্রচুর নতুন নতুন জামা কাপড় নিয়ে এসে প্রিয়দর্শিনীর হাতে ধরিয়ে দেয়। এই নাও বৌদি, তোমার জন্য আমি মেটারনিটি ক্লথস এনেছি। এখন তো তোমার রেগুলার জামা কাপড়গুলো গায়ে হবে না, তাই তুমি এখন থেকেই কমফোর্টেবল জামা কাপড়গুলো পরবে, কেমন? আর বৌদি, এই মাদার সরলিক্সটা খেয়ে নাও। তুমি ফল খেয়েছো ঠিক 1 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ না খেয়ে থাকলে বাচ্চার তো খিদে পেয়ে যাবে। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। চার ননদের এত ভালোবাসা এবং যত্ন দেখে প্রিয়দর্শিনীর মন ভরে যায়। তোমরা যে কি সব করো না, আমার লজ্জা লাগছে। এসব কিছু করতে হবে না, আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি, তোমরা এবার খেয়ে নাও। সেই সকাল থেকে তোমরা কাজ করছো, আমাকে কিছুই করতে দাওনি। তোমাদের তো এত কাজ করার অভ্যাস নেই। কিন্তু প্রিয়দর্শিনীর চার ননদ কোনো কথা শোনে না, বরঞ্চ তারা প্রিয়দর্শিনীকে জোর করে টেবিলে বসিয়ে খাবার খাইয়ে দেয়। এভাবে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। একদিন মালতী দেবী এবং দিলীপ বাবু একজন উকিলকে নিয়ে শুভদীপের বাড়িতে আসে। এবার আমাদের কথা পাকাপাকি করতে আমরা একটা উকিল এনেছি। তোরা সবাই এই কাগজে সই করে দে। আজকে তোদের যদি বংশধর থাকতো তাহলে এই সম্পত্তির ভাগ তোরাও পেতিস, কিন্তু উপরওয়ালা দিল না, তাই আর কি করা যাবে? কে বলেছে? উপরওয়ালাই তো রাস্তা দেখিয়ে দিল। তুমি সেদিন চলে যাওয়ার পরেই আমরা খুশির খবর পেয়েছি বৌদি প্রেগনেন্ট, তাই তোমাকে আর আলাদা করে সম্পত্তি ভাগাভাগি করতে হবে না। আমরা এখন সমানভাবে সম্পত্তির অধিকারী। এই কথা শুনে মালতী দেবীর মাথায় বাজ পড়ে। মালতী দেবী স্বপ্নেও ভাবতে পারেনি যে প্রিয়দর্শিনী হঠাৎ করে এরকম মা হতে পারবে, কারণ 10 বছর ধরে প্রিয়দর্শিনী অনেক চেষ্টা করেও মা হতে পারেনি। না না, এটা কিছুতেই হতে পারে না। তোরা সবাই সম্পত্তি পাওয়ার জন্য মিথ্যা কথা বলছিস। তোদের সব কটাকে আমি খুব ভালো করে চিনি। এতদিন ধরে তোদের বৌদি মা হতে পারলো না, আর এখন সম্পত্তি ভাগ করার সময় আসতেই তোদের বৌদি মা হতে চলেছে। তুমি এরকম ভাবে কেন বলছো কাকিমা? তুমি তো চাইতে যে বৌদি মা হোক, আমাদের সংসারে একটা বংশধর আসুক। আর সত্যি বৌদি প্রেগনেন্ট, আমরা ডাক্তারকে ডেকে কনফার্ম করিয়েছি। মালতী দেবী বুঝতে পারে এবার হয়তো তার আসল চেহারা সবার সামনে চলে আসবে, তাই সে ভয়ে ভয়ে বেশি কিছু বলতে পারে না। কিন্তু প্রিয়দর্শিনী যে মা হতে চলেছে সেই ব্যাপারটা কিছুতেই সে হজম করতেও পারে না। মানে না না, খুব ভালো কথা। আমি তো তোদের জন্য খুশিই হয়েছি। বৌমা এতদিন বাদে মা হতে পেরেছে, এটা তো বিশাল বড় ব্যাপার। আসলে এতদিন বাদে হঠাৎ এরকম হলো তো, তাই আমি একটু আশ্চর্য হচ্ছিলাম। চলো বৌমা, আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো। তোমার কাকি শাশুড়ি হিসেবে তোমার দেখাশোনা করাও তো আমার কর্তব্য। এই বলে মালতী দেবী প্রিয়দর্শিনীর হাত ধরে তাকে টেনে নিজেদের বাড়িতে নিয়ে যাবে। এমন সময় প্রিয়দর্শিনীর 4 ননদ তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তারা কিছুতেই তাদের একমাত্র গর্ভবতী বৌদিকে একা ছাড়বে না বলে ঠিক করে। তোরা 4 জন আবার পথের সামনে দাঁড়িয়ে পড়লি কেন? আমি তোদের বৌদিকে কিছুদিন আমার বাড়িতে দেখাশোনা করার জন্য নিয়ে যাচ্ছি। এই সময় মেয়েদের একটু এক্সট্রা দেখাশোনার প্রয়োজন হয়। শুধু বৌদিকে একা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমরাও তো বৌদির সঙ্গে যাব। বৌদি একা একা তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারবে? দাঁড়াও, আমরাও এখনই ব্যাগপত্র গুছিয়ে আনছি। এই বলে অর্পিতা, সুমনা, পায়েল এবং সুপ্রিয়া 4 বোন ব্যাগপত্র গুছিয়ে মালতী দেবীর গাড়িতে রেখে দেয়, যার ফলে মালতী দেবী আর কিছু করতে পারে না। তারা সবাই মিলে মালতী দেবীর বাড়িতে চলে যায়। পরের দিন মালতী দেবী প্রিয়দর্শিনীর 4 ননদের হাতে 5000 টাকা দিয়ে বলে, এই নে মা, তোরা 4 জন কতদিন বাদে আমার বাড়িতে বেড়াতে এলি। তোরা নিজেদের মতো একটু শপিং কর, খাওয়া দাওয়া কর। কাকিমার বাড়িতে এসে তোদের একটু আনন্দ করতে না দেখলে আমার খুব খারাপ লাগবে। এই দিদি, কাকিমা এত ভালো হয়ে গেল কি করে? যার হাত থেকে কুকুরকে দেওয়ার মতো এক মুঠো ভাতও বেরোয় না, সে আবার আজকে আমাদের 5000 টাকা দেবে বলছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে।
আসতে বল, কাকিমা শুনতে পাবে। এখন যা বলছে তাই চুপচাপ কর। এই বলে অর্পিতা, সুমনা, পায়েল এবং সুপ্রিয়া 4 বোন 5,000 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এমন সময় মালতী দেবী মনে করে সে খুব ভালো সুযোগ পেয়েছে, তাই সে তখনই প্রিয়দর্শিনীর কাছে গিয়ে বলে, শোনো বৌমা, আমার তো বয়স হয়েছে, আমি মাটিতে ঝুঁকতে পারি না। তুমি একটু শিল নোড়াতে আমার জন্য ধনেপাতা বেটে দাও তো। আমি আবার ধনেপাতা চাটনি ছাড়া দুপুরবেলা মোটেই খেতে পারি না। কিন্তু প্রিয়দর্শিনী বুঝতে পারে গর্ভাবস্থায় এরকমভাবে মাটিতে ঝুঁকে শিলনোড়া ব্যবহার করা উচিত নয়, কিন্তু সে তার কাকি শাশুড়ি মায়ের কথাও ফেলতে পারে না। সে যখন মেঝেতে বসে শিলনোড়াতে ধনেপাতা বাটতে যাবে তখনই, আরে আরে বৌদি, তোমাদের কি লাগবে বলো, আমরা করে দিচ্ছি। তুমি এভাবে মেঝেতে বসে কোনো কাজ করতে পারবে না, ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছে। আরে বাবা, টুকটাক কাজকর্ম করতে হয়, এতে ডেলিভারি ভালো হয়। তোরা কিছু জানিস না। আমরা তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবো। চলো বৌদি, তোমাকে খাবার খাইয়ে দিই। তোমার খাবার খাওয়ার সময় হয়ে গেছে, ঠিক সময় খাওয়া দাওয়া করে ওষুধপত্রও তো খেতে হবে। এভাবেই সবসময় প্রিয়দর্শিনীকে তার 4 ননদ রক্ষা করার চেষ্টা করে। একদিন, যাও তো বৌমা, 4 তলায় একটু কাপড়গুলো মেলে দিয়ে এসো। প্রেগনেন্ট মেয়েদের মাঝে মধ্যে হাঁটাচলা করা উচিত, এতে বাচ্চা ভালো থাকে। এই শুনে প্রিয়দর্শিনী কাপড় নিয়ে 4 তলাতে উঠে পড়ে, কিন্তু সিঁড়ি থেকে নামার সময় হঠাৎই তার একটা পা মচকে যায়। প্রিয়দর্শিনী খুবই চিৎকার করে ওঠে। তখনই তার 4 ননদ সেখানে এসে উপস্থিত হয়। বৌদি, তুমি ঠিক আছো তো? এই বুড়িটা প্রত্যেকদিন তোমাকে খাটানোর চেষ্টা করে যাতে তোমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আমরা সবই বুঝতে পারছি। এই বুড়ি, আজকে তোর মাথার খুলি ফাটিয়ে সব ভণ্ডামি বের করে দেব। না না, আমি এরকম কিছু করতে চাইনি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। থাক অর্পিতা, তোমরা এভাবে রেগে যেও না, ওনাকে ছেড়ে দাও, আমার কিছু হয়নি। এই বলে প্রিয়দর্শিনী তার 4 ননদকে শান্ত করে দেয়। এমন অবস্থায় মালতী দেবী নিজের ব্যবহারের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। অন্যদিকে সেদিনই প্রিয়দর্শিনীর 4 ননদ তাদের বৌদিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে এভাবে কয়েকদিনের মধ্যেই প্রিয়দর্শিনী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, যার ফলে মালতী দেবী বাধ্য হয়ে সম্পত্তির অর্ধেক অংশ তাদের নামে করে দেয়। গুনগুন যখন মাত্র 4 বছরের ছিল, তখন তার মা পিয়ালি মারা যায়। গুনগুন তার মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছিল। রামপ্রতাপ বাবু তার ছোট্ট মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে। গুনগুনকে মানুষ করার জন্য রামপ্রতাপ বাবু বাধ্য হয়ে গায়ত্রীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। গায়ত্রী গুনগুনকে তার মেয়ের মতো করে বুকে আগলে ধরে। সে গুনগুনের খুব ভালো মতো দেখাশোনা করতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। একদিন গায়ত্রী রামপ্রতাপকে বলে, কি গো, আমাদের মেয়ে তো বড় হয়ে গেল, ওর 12 বছর সম্পূর্ণ হলো। এবার ওকে নিয়ে আর কোনো চিন্তা নেই। এবার তো আমরা বেবি প্ল্যান করতে পারি। বেবি প্ল্যানিং মানে? তুমি কি পাগল হয়ে গেলে? গুনগুন থাকতে আমাদের আবার বাচ্চার প্রয়োজন হবে কেন? মানে আমার মেয়েকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারোনি, তাই তো? না, সেটা নয়। আমি সেটা কখন বললাম? আমি এতদিন বাড়িতে এলাম, তুমি দেখেছো গুনগুনের প্রতি আমাকে কখনো খারাপ ব্যবহার করতে? গুনগুন অবশ্যই আমার মেয়ে, কিন্তু গুনগুন তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে। তারপর বয়সকালে আমাদের কে দেখবে? আমাদের আর একটা সন্তান থাকা খুব দরকার। একটা তো মেয়ে আছেই, আর উপরওয়ালা যদি একটা ছেলে দেয়। আর উপরওয়ালা যদি তোমাকে একটা ছেলে না দিয়ে মেয়ে দেয়, তখন তুমি কি করবে? তোমার মেয়েও তো একদিন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে। তাহলে দেখো গায়ত্রী, আমি এসব ফালতু তর্ক করতে চাই না। আজকে তুমি যা বলেছো, আর কোনোদিন এরকম শব্দ মুখ থেকে বের করবে না। আমি তোমার মনের সমস্ত ইচ্ছাই পূরণ করতে পারলেও এই ইচ্ছাটা কখনোই পূরণ করতে পারবো না। আমার কাছে আমার গুনগুনই সবকিছু। দেখো, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, গুনগুনের প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। তুমি বেকার বেকার ভয় পাচ্ছ। ভালোবাসা কমবে না সেটা তুমি এখন বলছো, কিন্তু যখন তোমার পরবর্তীকালে নিজের একটা বাচ্চা হবে, তখন আমার মেয়ের প্রতি সব ভালোবাসা তোমার শেষ হয়ে যাবে, যেটা সব সৎ মায়েরাই করে থাকে। আমি তোমার কথা রাখতে পারবো না, আমাকে ক্ষমা করো। এই বলে রামপ্রতাপ সেখান থেকে চলে যায়। গায়ত্রী গুনগুনের উপর খুব রেগে যায়। এই গুনগুনকে আমি ছাড়বো না। শয়তান মেয়েটার জন্য আমি মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবো না। এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। গুনগুনকে আমি রাস্তা থেকে সরিয়ে দেব। গায়ত্রী গুনগুনকে মেরে ফেলার ফোন দিয়ে আঁটতে শুরু করে। গুনগুন ম্যাগি খেতে খুব পছন্দ করত,
তাই সে রান্নাঘরে গিয়ে গুনগুনের জন্য ম্যাগি তৈরি করে। ম্যাগি তৈরি করার পর তাতে সে বিষ মিশিয়ে দেয়। এই বিষ মেশানো ম্যাগি আমি গুনগুনকে খুব ভালোবেসে খাওয়াবো, একদম নিজের মায়ের মতো ভালোবাসা দিয়ে। গুনগুন, আজকে এই বাড়িতে তোর শেষ দিন। তোর বাবা যদি আমার কথা মেনে নিত তাহলে হয়তো আজকে আমাকে এটা করতে হতো না, কিন্তু আমার কিছু করার নেই গুনগুন, আমি যে মা হতে চাই। গায়ত্রী ম্যাগি নিয়ে এসে গুনগুনকে দিয়ে বলে, গুনগুন মা, এই নে, আমি তোর জন্য ম্যাগি তৈরি করে এনেছি, খেয়ে নে মা, আমার সোনা মেয়ে। মা, আমি জানি তুমি এই ম্যাগিতে বিষ মিশিয়েছো আর তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। আমি খাবো না এই ম্যাগি। বাবা বাড়িতে এলে আমি আজকে বাবাকে সব বলে দেব তুমি কিভাবে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাও, আর তুমি আমাকে সব সময় মারধর করো, আর বাবার সামনে তুমি শুধু নাটক করো। গায়ত্রী খুব ভয় পেয়ে যায়। না গুনগুন, এমন করিস না মা, তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আর কোনোদিনও এরকম করব না। তুই তোর বাবাকে বলিস না, আমি তোর সঙ্গে তো একটু মজা করছিলাম। আমি তোকে কিভাবে মারতে পারি বলতো? ঠিক আছে, তুমি চিন্তা করো না মা, আমি বাবাকে কিছু বলবো না। আমি তো তোমাকে ভয় দেখাচ্ছিলাম। গুনগুনের কথা শুনে গায়ত্রীর মন থেকে ভয় দূর হয়ে যায়। এভাবেই সময় কাটতে থাকে। গায়ত্রী আরো নানান রকম ভাবে গুনগুনকে তার জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পেরে ওঠে না। দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায়। গুনগুনের বয়স এখন 20 বছর। গায়ত্রী গুনগুনের বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। রামপ্রতাপ গায়ত্রীর কথা মেনে গুনগুনের বিয়ে হয়েছিল রোহিত নামে একটি ছেলের সঙ্গে। রোহিত তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বিয়ের কয়েক মাস পরেই গুনগুন সকলকে সুখবর দেয়। বৌমা, তুমি তো এখন প্রেগনেন্ট। তুমি এক কাজ করো, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আমাদের এখানকার নিয়ম হচ্ছে মেয়েদের প্রথম বাচ্চা হওয়ার সময় মেয়েরা তাদের বাপের বাড়িতেই থাকে। তুমিও যাও, 9 মাস থাকার পর বাচ্চা হয়ে গেলে তখন আসবে। গুনগুন তার শাশুড়ি মায়ের কথা শুনে রাজি হয়ে যায়। মা, আমিও গুনগুনের সঙ্গে যাচ্ছি। ওর শরীরটা ভালো নেই। গুনগুনের শরীর ঠিক হওয়া না পর্যন্ত আমি ওখানেই থাকবো। চলো গুনগুন। রোহিত গুনগুনকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। রামপ্রতাপ মেয়ে জামাইকে দেখে খুব খুশি হলেও গায়ত্রী মনে মনে খুব রাগ করে। 2-1 দিন পর গায়ত্রী রামপ্রতাপকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি মা হতে চলেছি। এটা শুনে রামপ্রতাপ আকাশ থেকে পড়ে। কি বলছো কি তুমি? এটা হতে পারে না, অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার কেন? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, সেই জন্য আমি সব রিপোর্টগুলো নিয়ে এসেছি, দেখে নাও নিজের চোখে। গায়ত্রী, তুমি এখনো আগের মতোই রয়ে গেলে? এত বছর পর তোমার আবার বাচ্চা নেওয়ার ইচ্ছে হলো? আমাদের মেয়ে তো প্রেগনেন্ট, আর তার উপর তুমি প্রেগনেন্ট। মেয়ে জামাই শুনলে কি ভাববে? আর লোকজনে কত উল্টাপাল্টা বলবে জানো? শোনো, আমার কথা শোনো, আমাদের এই বাচ্চা অ্যাবর্শন করিয়ে নেওয়া উচিত। না, কখনোই না। এতগুলো বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। উপরওয়ালা আমার গর্ভে যখন সন্তান দিয়েছে, আমি এই সন্তান নষ্ট করতে পারবো না। তোমার মেয়ে যখন ছোট ছিল আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু এখন তো তোমার মেয়ে বড় হয়ে গেছে। এখন বাচ্চা নিলে কি সমস্যা? তোমার সব সম্পত্তি ওই গুনগুন একা পাবে, এটা কি করে হয়? তোমার মেয়েকে মানুষ করা, বড় করা, ওর বিয়ে দেওয়া, একজন মা হিসেবে আমার এগুলোই তো কর্তব্য ছিল। আমি সব পালন করেছি, এবার আমি মা হয়েই ছাড়বো। তার মানে তুমি সম্পত্তির লোভে এসব করছো? আমি এখনই আমার সমস্ত সম্পত্তি গুনগুনের নামে লিখে দেব, আর তোমাকে এই বাড়িতে এক মুহূর্তও রাখবো না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা মেয়ে একসঙ্গে প্রেগনেন্ট, আমি লোকের কাছে মুখ দেখাবো কিভাবে? তাদের কথা গুনগুন এবং রোহিত বাইরে থেকে শুনছিল। গুনগুন তার বাবার কাছে এসে বলে, না বাবা, তুমি মায়ের সঙ্গে এটা করতে পারো না, এটা তো অন্যায়। মা যখন সন্তান নিতে চাইছে তখন নিক না, আমাদের এতে কোনো অসুবিধা নেই। প্রত্যেক মেয়ের কাছে মা হওয়াটা একটা স্বপ্ন, আর কেউ নিজের সন্তানকে নষ্ট করতে পারে না, এটা আমি ভালো করেই বুঝি। হ্যাঁ বাবা, লোকের কথা ছাড়ুন, আমরা আপনাদের পাশে আছি। মা, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। রামপ্রতাপ বাবু মেয়ে জামাইয়ের কথা শুনে আর কিছু বলতে পারে না। কিছুদিন বাড়িতে থাকার পর রামপ্রতাপ বাবু ব্যবসায়িক সূত্রে অন্য শহরে চলে যায়। নিখিলও তার বাড়িতে ফিরে যায়। এখন বাড়িতে প্রেগনেন্ট মা ও মেয়ে দুজনে একা থাকে। কিরে, তোর রান্না হলো? আমি খাবার কখন খাবো? জানিস না আমি প্রেগনেন্ট? এই সময় আমার টাইমে টাইমে খাবারের প্রয়োজন। হ্যাঁ মা, এই তো খাবার দিচ্ছি।
আমিও তো প্রেগনেন্ট মা, আমরা দুজনে একসঙ্গেই খাবার খাবো। তুই প্রেগনেন্ট তাতে কি হয়েছে? তোর এখন বয়স কম, তোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমার বয়স বেশি, সুতরাং এখন আমার অনেক খেয়াল রাখা দরকার। তুই খাস কি না খাস আমার দেখার দরকার নেই, তুই আমাকে আগে খেতে দে। ঠিক আছে মা, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ, আমি খাবার খাচ্ছি, ততক্ষণ তুই আমার ঘরে যা আর এসিটা অন করে ঘরটা ঠান্ডা করে রাখ। আমার খাওয়া হয়ে গেলে আমার পা টিপে দিবি, আমার পায়ে খুব ব্যথা। ঠিক আছে মা। গুনগুন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল আরাম করার জন্য, কিন্তু গায়ত্রী সবসময় গুনগুনের ওপর হুকুম করত। গুনগুন মাঝে মধ্যে ভাবতো সে শ্বশুর বাড়িতে ফিরে যাবে। না, আমি মাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না। আমি চলে গেলে মায়ের দেখাশোনা কে করবে? আর তাছাড়া এখন শ্বশুর বাড়িতে ফিরে গেলে নানান রকমের কথা হবে, সবাই আমাকে খারাপ ভাববে, আর বাবাও মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না, আমি এটা হতে দেব না। গুনগুন বাধ্য হয়ে সেখানে থেকে যায়। দিনের পর দিন গুনগুনের ওপর গায়ত্রীর অত্যাচার বেড়েই চলেছিল। মা, আমরা তো একটা কাজের লোক রাখতে পারি। সারাদিন বাড়ির এত কাজ করতে আমার খুব কষ্ট হয়। এখন তো আমার 7 মাস পড়েছে, এত ভারী ভারী কাজ করা আমার বাচ্চার পক্ষে ঠিক হবে না। ওর যদি কিছু ক্ষতি হয়ে যায়? কাজের লোক রাখবি? টাকা কি তোর বর এসে দিয়ে যাবে? কাজের লোক রাখবে? সারা জীবন তুই আমাকে জ্বালিয়েছিস, তোর জন্য আমাকে এই বৃদ্ধ বয়সে বাচ্চা নিতে হচ্ছে। আমি তো চাই যাতে তোর বাচ্চা মরে যাক, তবে তো তুই কষ্টটা বুঝতে পারবি। ছি মাছি, তুমি এসব কি বলছো? এরকম অশুভ কথা মুখেও আনতে নেই। বাবা তোমাকে বাচ্চা নিতে দেয়নি, এতে আমার কি দোষ বলো তো? ঠিক আছে মা, তোমাকে কাজের লোক রাখতে হবে না। যতই হোক আমি তোমার মেয়ে, আমি একটা মেয়ে হিসেবে আমার সব কর্তব্য পালন করব। এভাবেই সময় কাটতে থাকে। গায়ত্রী ও গুনগুনের ডেলিভারির সময় এগিয়ে আসে। গুনগুন রোহিতকে ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। একদিন গায়ত্রী সিঁড়ি থেকে পা স্লিপ করে পড়ে যায়। ওরে বাবা গো, মরে গেলাম গো, সিঁড়িতে জল ফেলে রেখেছিল এই শয়তান মেয়েটা। এই, তুই আমার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করছিস তাই তো? তুই ইচ্ছা করে সিঁড়িতে জল ফেলে রেখেছিস যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় আর সব সম্পত্তি তুই পেয়ে যাস। না না, এসব তুমি কি বলছো মা? আমি এমন কেন করব? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওরে বাবা গো, মরে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাচ্চার যদি কিছু হয় আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম। না মা, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। রোহিত, তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে চলো। রোহিত ও গুনগুন গায়ত্রীকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে গায়ত্রীকে অ্যাডমিট করে নেয়। ডাক্তার বাবু, সবকিছু ঠিক আছে তো? বাচ্চার কিছু হয়নি তো? কি দিনকাল এলো রে বাবা! নিশ্চয়ই এই মহিলাটার অনেক পয়সা আছে, না হলে এত অল্প বয়সের ছেলে এরকম বুড়ি মহিলাকে বিয়ে করবে কেন? জানি না আর কি কি দেখতে হবে এই দুনিয়াতে। আসলে কি বলুন তো, 60 বছর বয়সে আপনারা যদি বাচ্চা নেন সমস্যা তো হবেই। কি দরকার ছিল এরকম একটা বয়স্ক মহিলাকে বিয়ে করার? কি বলছেন কি ডাক্তার বাবু? এটা আমার বউ নয়, আসলে উনি আমার শাশুড়ি মা হন। আমার বউ তো বাইরে বসে আছে। আমার বউও প্রেগনেন্ট। হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়েছে। আপনি ওকেও একবার দেখে আসুন। হোয়াট? মামে একসঙ্গে প্রেগনেন্ট? কি দিনকাল পড়লো রে বাবা! ঠিক আছে, আমি দেখছি। গুনগুন তার মাকে নিয়ে চিন্তা করার ফলে সেও খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তাকেও অ্যাডমিট করে নেয়। 2 দিন ধরে তাদের ট্রিটমেন্ট চলতে থাকে। অবশেষে গুনগুন 2টি পুত্র সন্তানের জন্ম দেয়। অন্যদিকে গায়ত্রী একটি মৃত মেয়ের জন্ম দেয়। গায়ত্রী কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে রামপ্রতাপ বাবু সেখানে আসে। বাচ্চা হারিয়ে গায়ত্রী পাগলামি করতে থাকে। আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দাও, আমি আমার বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাব, আমার বাচ্চা আমাকে দাও। হে উপরওয়ালা, তুমি এভাবে আমার কোলটা ফাঁকা করতে পারো না। আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার বাচ্চাকে আমি নিজের হাতে করে কোলে পিঠে করে মানুষ করব। এভাবে সব স্বপ্ন ভেঙে যেতে পারে না। গায়ত্রীকে এভাবে কান্নাকাটি করতে দেখে গুনগুনের খুব মায়া হয়। মা, তুমি এভাবে কাঁদবে না, আমার তো 2টো ছেলে হয়েছে। আজ থেকে তোমার একটা নাতি তোমার কাছে থাকবে আর একটা নাতি আমার কাছে থাকবে। আমার ছেলে আমার কাছে থাকুক কিংবা তোমার কাছে, একই তো ব্যাপার। আমি জানি তুমি আমার ছেলেকে খুব ভালোবাসবে। আমাকে ক্ষমা করে দে গুনগুন, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। উপরওয়ালা আমাকে শাস্তি দিল। তুই এখনো পর্যন্ত আমাকে এত ভালোবাসিস যে তুই নিজের ছেলেকে আমার হাতে তুলে দিচ্ছিস। তোর মতো মেয়ে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি তোকে মায়ের ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আমি আমার নাতিকে খুব ভালোবাসা দেব।
গুনগুন তার মাকে ক্ষমা করে দেয়। এভাবেই গুনগুনের দুটি ছেলে, একটি তার মায়ের কাছে এবং একটি তার কাছে মানুষ হতে থাকে। গায়ত্রী তার সন্তান হারানোর কষ্ট তার নাতিকে পেয়ে সহজেই ভুলে যায়। এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।